প্রধান উপদেষ্টার কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির প্রস্তাব ঐকমত্য কমিশনের। কাল উঠছে উপদেষ্টা পরিষদের সভায়। বৃহত্তর নির্বাচনী জোট করতে চায় বিএনপি, জানালেন সালাহ উদ্দিন আহমেদ। ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমানোর আশ্বাস জামায়াতের। শাপলা পাচ্ছে না এনসিপি, অন্য প্রতীক দিয়ে ইসির গণবিজ্ঞপ্তি শীঘ্রই, না পেলে নির্বাচনে অংশগ্রহণ নয়, সার্জিস আলমের হুঁশিয়ারি। মেট্রো রেলের বাঁকে নকশায় ত্রুটির কথা আমলে নেয়নি কর্তৃপক্ষ, অভিযোগ বিশেষজ্ঞদের। বিয়ারিং প্যাড রক্ষণাবেক্ষণে নির্দেশনা চেয়ে রিট। এবং ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, আন্তনগর ট্রেন আটকে পাথর নিক্ষেপ, যাত্রী আহত। স্বাগত। এখন সন্ধ্যায় শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি সুমাইরা ত্রি। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সংসদ বাস্তবায়নের আদেশ জারির প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার উপদেষ্টা পরিষদে প্রস্তাবটি উদযাপনের কথা রয়েছে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতির কাছে সুপারিশ করা ড্রাফটের বিষয়ে আলোচনা হয়। মঙ্গলবার দুপুরে 12টায় সরকারের কাছে একাধিক প্রস্তাব সম্বলিত জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ পেশ করবে কমিশন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তির পর আজ এক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হবে। তবে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সরকারের সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে, এই তথ্য সঠিক নয়। বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের নিয়মিত কাজ ও বৈঠক চলমান থাকবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চায় বিএনপি। জাতীয় নির্বাচনের আগে এই ঐক্যকে সুসংগঠিত করতে তৃণমূল থেকে নেতৃত্ব পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসব কথা বলেন তিনি। মেহরাব হোসেন জানাচ্ছেন বাকিটা। 1978 সালের 27 অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় যুবদলের। সেই যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণে পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি। আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে জাতীয় স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। মেহরাব সুমন, এখন, ঢাকা।
ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা ৮ ঘন্টা থেকে কমিয়ে ৫ ঘন্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গণসংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এছাড়া মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। নিউ ইয়র্ক সিটির অ্যাস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানারে স্থানীয় সময় রোববার রাতে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজনে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে দেয়া হয় গণসংবর্ধনা। সেখানে বক্তব্যে তিনি জানান, ক্ষমতায় গেলে কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা কমানো হবে। পুরুষের বাইরে ৮ ঘন্টা কাজ করলে মায়েদের জন্য তা ৫ ঘন্টাই ইনসাফ বলেও মন্তব্য করেন তিনি। আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাল্লাহ আমরা যদি ৮ ঘন্টার জায়গায় তাদের জন্য ৫ ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত ৮ ঘন্টার কাজ ৫ ঘন্টায় সেরে দেয়। মানবতা বিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হবেই। বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিচার বিভাগের প্রতি আস্থা ফেরাতে দৃশ্যমান কয়েকটি রায় দিতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে বিচার অব্যাহত রাখবে জানিয়ে তিনি বলেন, কোনো নিরপরাধ মানুষ শাস্তি পাবে না। যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতেই হবে। আমরা এখানে কোনো অবিচার চাই না, মকারি অফ জাজমেন্ট চাই না, জাস্টিস চাই না, কনকক্টেড কোর্ট চাই না। আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি জাতির এই আমানত আমাদের হাতে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ তা করব। প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, শুধু রেমিটেন্স নয়, দেশের উন্নয়নে প্রবাসী মেধাবীদেরও ফিরিয়ে আনতে হবে। আমাদের মেধাবীরা বিভিন্ন দেশে তারা গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছে। সেই সমাজের উন্নয়নে তারা অভূতপূর্ব অবদান রাখছে। আমরা এই মানুষগুলোর থেকে একটা অংশ অন্তত বাংলাদেশে ফেরত চাই। প্রবাসীদের ভোটাধিকার নিয়েও কথা বলেন তিনি। প্রবাসীদের ভোট জামায়াতের বাক্সে চলে যাবে বলে যারা শঙ্কায় আছেন, তারাও যেন প্রবাসীদের জন্য কাজ করেন। যারা যেতে পারবেন না, এখান থেকে দোয়া করবেন, কিন্তু ভোটটা মিস করবেন না। এই ভোট আপনাদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যটা কি? আর কোনো কিছু প্রবাসীদের জন্য বললাম না কেন ডিটেইলস। প্রথম দিকে কিছু বলেছি, এরপরে আর কিছু বলি নাই, শুধু একটাই বলতাম, ওনাদের ভোটের অধিকারটা দাও, ওনাদের ভোটের অধিকারটা দাও। কেন? এই একটা অধিকার হচ্ছে আপনার বেটো পাওয়া। প্রবাসীদের ভোটার নিবন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রবাসীদের ভোট অন্যতম শক্তি হিসেবে কাজে দেবে। আরে যদি জামাত মানুষের মন জয় করে নিতে পারে। এখন নিউ ইয়র্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪২,৭৬১টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, যেখানে ভোট কক্ষ ধরা হয়েছে ২,৪৪,০০০-এর বেশি। দুপুরে নির্বাচন ভবনে ভোট কেন্দ্র চূড়ান্ত তালিকা সহ সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতীকের বিধিমালায় শাপলা না থাকায় এনসিপিকে প্রতীকটি দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন দলটিকে বিধিমালা থেকে প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মিয়া আমিরুল। একটা তালিকা আমরা ঠিক করেছি। সংসদ নির্বাচনের বাকি যখন প্রায় শখানেক দিন, তখন ইসি সচিব জানালেন নির্বাচনের ৯০% বেশি প্রস্তুতি শেষ হওয়ার বিষয়ে। সোমবার আসন্ন সংসদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ৪৯ এটা হচ্ছে মোট কক্ষ পুরুষ মহিলা মিলিয়ে। ৩০০ সংসদীয় আসনের জন্য ৪২,৭৬১টি ভোট কেন্দ্র চূড়ান্ত করার কথা বলছে ইসি। সব মিলিয়ে এসব কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের জন্য ২,৪৪,০০০-এর বেশি ভোট কক্ষ থাকার কথা বলছে ইসি সচিব আখতার আহমেদ। ৪২,৭৬১, এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা, আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য ১,১৫,১৩৭ আর মহিলাদের জন্য ১,২৯,৬০২। সচিব জানান, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন দলটিকে অন্য প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায়
নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। এছাড়া নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহে শেষ করার কথা বলছে কমিশন সচিব। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই, শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ৪২,১৫০টি আর ভোট কক্ষ ছিল 2,60,০০০-এর বেশি। সেই হিসাবে এবার কয়েকশো ভোট কেন্দ্র বাড়লেও ভোট কক্ষ কমেছে প্রায় ১৬,০০০। মিয়া আমিরুল, এখন, ঢাকা। এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক ছাড়া আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না তার দল। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন না দিতেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই, যেহেতু আইনগত বাধা নেই। আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নিব। যখন একটা জিনিস আমার প্রাপ্য, এনসিপির প্রাপ্য, যখন সেটা দেওয়া হবে না, তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। এনসিপির যদি প্রয়োজন হয়, এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে। অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। ফের নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু হলো মেট্রো রেল। সকাল 11টা নাগাদ মেট্রো রেল কর্তৃপক্ষের পূর্ব ঘোষিত সময়ই উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল পুনরায় চালু হয়। এর আগে রোববার দুপুরে মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের 433 নম্বর পিলারের বিয়ারিং ছিটকে পড়ে পথচারী আবুল কালামের মৃত্যু হলে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকে মতিঝিল থেকে ফার্মগেট স্টেশনের মেট্রো চলাচল। ঘটনার পরপরই শুরু হয় মেরামতের কাজ। এতে রাজধানীর সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়ে কর্মমুখী মানুষ। এরপর প্রায় 23 ঘন্টা পর শুরু হলো মতিঝিল থেকে উত্তরের মেট্রো চলাচল। নকশায় ত্রুটি রেখেই মেট্রো নির্মাণ আর মানহীন বেয়ারিং প্যাড বসানোয় 1 বছরের ব্যবধানে 2 বার ঘটল দুর্ঘটনা, যার দায় নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা এড়াতে পারে না বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক। এখনই যদি কার্যকর উদ্যোগ না নেওয়া হয়, তবে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আবারও ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। দেখুন আমার তৈরি করা একটি প্রতিবেদনে। উত্তরা থেকে মতিঝিল দেশের প্রথম মেট্রো রেল নির্মাণের সময় বিজয় সরণি থেকে ফার্মগেট অংশে মেট্রো কোন দিক দিয়ে যাবে সেই নকশায় জটিলতা তৈরি হয়। শুরুতে আগারগাঁও থেকে পুরনো বিমানবন্দর ঘেঁষে মেট্রোর নকশা ভাবা হলেও পরে সংসদ ভবনের ভেতর দিয়ে তীক্ষ্ণ বাঁক নিয়ে ফার্মগেট হয়ে মেট্রো গেছে কাউরান বাজারের দিকে। যে কারণে মেট্রোর এই অংশে তৈরি হয়েছে ইংরেজি এস অক্ষরের মতো বাঁক। এমন বাঁক পুরো পথে আরও 2টি থাকলেও খামারবাড়ি অংশের বাঁকটি নিয়ে শুরু থেকেই বিশেষজ্ঞদের আপত্তি ছিল। এমনকি সেই সময় ইতাল থাই থেকে সরবরাহকৃত বেয়ারিং প্যাড বুয়েটের সাস্টেইনেবিলিটি টেস্টে উত্তীর্ণ না করায় পরামর্শ দেওয়া হয় পট বেয়ারিংয়ের, যার কিনা লোড ক্যাপাসিটি বেশি। অথচ সেই পরামর্শকে উপেক্ষা করেই বসানো হয় বর্তমানে ব্যবহারকৃত বেয়ারিং প্যাডগুলো। সঠিক সমাধানের পথে না হেঁটে ত্রুটিপূর্ণ এই নকশায় শেষ হয় মেট্রোর নির্মাণ, যার ফলাফল মাত্র 13 মাসের মধ্যে প্রথমবার 430 নম্বর পিলারের পশ্চিম পাশের বেয়ারিং প্যাড ব্যস্ত রাস্তার উপর খুলে পড়ে। সে সময় কোনো দুর্ঘটনা না হলেও রোববারের ঘটনায় 433 নম্বর পিলারের পূর্ব পাশের বেয়ারিং প্যাড খুলে পড়ায় প্রাণ গেছে এক পথচারীর আর আহত হয়েছেন 2 জন। তাই প্রশ্ন উঠেছে, নকশায় ত্রুটি থাকলেও বেয়ারিং প্যাড স্থাপনে সর্বোচ্চ নিরাপত্তা কেন নেওয়া হয়নি? যেই জিনিস 20 থেকে 30 বছর থাকার কথা, এত আর্লি স্টেজে তো পড়ে যাওয়ার কথা না। এটা তো নিম্নমানের সামগ্রী হলো, জায়গা মতো টিকে থাকার কথা ছিল। তার মানে আর্লি স্টেজে পড়ে যাওয়ার অর্থ হচ্ছিল নির্মাণে আমার দুর্বলতা। 3টা ধাপ আছে, একটা ডিজাইন ত্রুটি হতে পারে, নির্মাণে ত্রুটি হতে পারে, নিম্নমানের উপকরণ দিতে পারে এবং মেইনটেনেন্সেরও কিন্তু ঘাটতি থাকতে পারে। মূলত মেট্রো স্থাপনার ভায়াডাক্ট ও পিয়ারের মধ্যে সংযোগ স্থাপন করে এই বেয়ারিং প্যাড বা শক্স অবজারভার। যখন ভায়াডাক্টের ওপর দিয়ে ট্রেন চলাচল করে, তখন ভার্টিক্যালি 2 পিলারের মাঝের ভায়াডাক্টটি নড়াচড়া করে আর কম্পন উৎপন্ন হয়,
যার কারণে এই বেয়ারিং প্যাড ব্যবহার করা হয়। ঢাকার মেট্রোতে যে প্যাড ব্যবহার করা হয়েছে তা মূলত রাবার আর ইস্পাতের তৈরি। ১০০ বছরের পুরনো এই পদ্ধতি নিখুঁত ব্যবহার না করতে পারার দায়টা আসলে কার? ডিজাইনে ত্রুটি হওয়ার সম্ভাবনা মোস্ট আনলাইকলি, কারণ ডিজাইন কি করতে হবে এটা স্ট্যান্ডার্ড আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে এবং ব্যাকড বাই জাপানি কনসালটেন্ট। কিন্তু নির্মাণটা এটা যেহেতু আমাকে নিবিড় নজরদারি দরকার, সেখানে নিজের সক্ষমতা ছিল না, আমি ভর করেছি জাপানি কনসালটেন্টের কাছে এবং যারা নির্মাণের সাথে জড়িত ছিল তারাও কিন্তু বলেছে এই জায়গায় কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। এর আগের বার বিয়ারিং প্যাড পড়ে যাওয়ায় তদন্ত কমিটি পুরো দায় দিয়েছিল ঠিকাদার কোম্পানিকে। তখন প্রথমবারের মতো এমন ঘটনা ঘটায় শতভাগ নিরাপদ করার শর্তে দায় মুক্তি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু এবারের ঘটনায় তো পুরো মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান ঠিক রাখা ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শুনানি মঙ্গলবার। আইনজীবী আব্দুল আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি হবে। রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চ মানের কমিটি গঠনের নির্দেশনা চেয়েছেন। একই সঙ্গে ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতের শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী। ফার্মগেটে মেট্রোর বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে একজন নিহত হন, আহত হন দুজন। এই ঘটনার প্রেক্ষিতে রিট দায়ের করা হয়েছে। রিটে যেটা চেয়েছি, আমাদের রুলে 3টা বিষয় আমরা চেয়েছি। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিতকরণ হয়েছে কিনা সেটার উপরে আমরা রুল প্রেয়ার করেছি। এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে এই ঘটনা, এই ট্র্যাজেডি হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। এবং পাশাপাশি এইখানে যে এই রক্ষণাবেক্ষণের যে জবাবদিহিতা সেটার স্বচ্ছ প্রক্রিয়া আছে কিনা সেটার উপরেও আমরা রুলের প্রেয়ার করেছি। জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন গুলিবিদ্ধ বাসিত খান মুসার বাবা মোস্তাফিজুর রহমান। গুলিতে সেদিন মারা যান তার মাও। নির্মম সেই ঘটনার বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরে বিচার চান মোস্তাফিজুর রহমান। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 3 নভেম্বর। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। আমার ছেলে ইংলিশ ভার্সনে পড়তো, পড়াশোনা করতো, ক্লাসে ফার্স্ট ছিল। এই ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় আর সত্যি হবে। 19 জুলাই 2024 দাদির সঙ্গে আইসক্রিম কিনতে বাসার নিচের দোকানে নামেন বাসিত খান মুসা। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই গুলি আঘাত হানে বাসিতের মাথায়। লুটিয়ে পড়েন মাটিতে, সঙ্গে থাকা দাদিও গুলিবিদ্ধ হন। সে যাত্রায় গুলিবিদ্ধ বাসিত বেঁচে গেলেও মৃত্যুবরণ করেন দাদি, অর্থাৎ মুস্তাফিজুর রহমানের মা হাসপাতালে নেয়ার পথে মারা যান। সেই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন। সোমবার মায়ের হত্যা ও সন্তানের গুলির ঘটনার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দিতে আসেন মুস্তাফিজুর রহমান। আদালতের সাক্ষ্য শেষে পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মুস্তাফিজ। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার থেমে যান মুস্তাফিজুর। পাশে বসে আছে নির্বাক সন্তান মুসা। আহত শিশু এখনো কথা বলতে পারেন না। আমার ছেলেটা আইসক্রিম খাবে দেখে মসজিদ হবে, ওর পিছনে আমার মা দাঁড়ানো ছিল, কিন্তু আমি দেখি নাই। হঠাৎ করে বাহিরের থেকে একটি গুলি আসে, গুলি এসে কেচি কেটে ভেদ করে ওর মাথার এই সাইডটা দিয়ে ঢুকে এই সাইড দিয়ে বের হয়ে যায়। পরবর্তীতে আমি আমার ছেলেকে নিয়ে সরাসরি পার্শ্ববর্তী একটি হসপিটালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসার পর ওকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা করি। এই মুসাকে যে গুলিটা লাগছে সেই গুলিটা বের হয়ে আপনার মার পেটে লাগে। পরে আমি ঢাকা মেডিকেল থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠাই যে আমার মাকে নিয়ে আসার জন্য। আমার মাকে নিয়ে আসার রাস্তার ভিতরে আমার মা মারা যায়।
কে গুলি করেছে, কার গুলিতে তার মা মারা গেছেন, একই সঙ্গে সন্তান ক্ষতিগ্রস্ত হয়েছে তা সুনির্দিষ্ট করে না বললেও অপরাধীদের বিচার চান মুস্তাফিজ। আমার ছেলে আপাতত খাওয়া দাওয়া এনজি টিউব দিয়ে করছে, ও মুখে কিছু খেতে পারে না এবং ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে। ওর শুরু থেকে শেষ পর্যন্ত চিকিৎসা এখন সিঙ্গাপুরে হচ্ছে, তাই সিঙ্গাপুরের ডক্টর বলছে ঠিক হবে, কিন্তু এটা অনেক সময় লাগবে। যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী, তাদের কঠোর একটি শাস্তি হোক, সেটাই আমি আদালতের কাছে চেয়েছি। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি আর 2 জনকে হত্যার মামলায় পরবর্তী শুনানি 3রা নভেম্বর। আর মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ পাকিস্তানের বাণিজ্য বিনিয়োগের নতুন অভিযাত্রা শুরু। নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের পর সম্পর্কে ইতিবাচক ধারা তৈরি হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ও পাকিস্তানের জ্বালানি বিষয়ক মন্ত্রী। 2 ঘণ্টার বৈঠকে হালাল খাদ্য বিষয়ক সমঝোতা সই হয়েছে। পরে অর্থ উপদেষ্টা জানান, পর্যায়ক্রমে বাকি মন্ত্রণালয়গুলোর মধ্যেও সমঝোতা হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানির আগ্রহ জানান পাকিস্তানের মন্ত্রী। আর জানাচ্ছেন আজহার লিমন। গেল 2 দশকে অর্থ বাণিজ্যে যে বরফ জমেছে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে 2 দেশের 2 নেতার এই হাস্যোজ্জ্বল কুশল বিনিময় সেখানে নতুন কিছুর জানান দেয়। 20 বছর পর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে 2 দেশের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন, বাংলাদেশের অর্থ উপদেষ্টা এবং পাকিস্তানের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রীর সভাপতিত্বে যা শুরু হয় সকাল ঠিক 10:45টায়। 2 পক্ষের পররাষ্ট্র, অর্থ, বাণিজ্য, নৌ, বিমান, প্রযুক্তি, খাদ্য, শিক্ষা দপ্তরের সঙ্গে সম্পর্কিত 29 কর্মকর্তার এই বৈঠক চলে টানা 2 ঘণ্টা ধরে। পরে বাংলাদেশের BSTI এবং পাকিস্তানের সংশ্লিষ্ট খাদ্য সংস্থার সঙ্গে সই হয় সমঝোতা। পরে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা জানান, পর্যায়ক্রমে বাকি মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে বোঝাপড়া সই হবে। তার ভাষায়, এই 2 দশক পরের এই বৈঠক 2 দেশের অর্থ বাণিজ্যের ক্ষেত্রে নতুন যাত্রা, যেখানে শুধু দ্বিপক্ষীয় নয়, আঞ্চলিক সম্পর্ক ও সংস্থা পুনরুজ্জীবিত করার ব্যাপারেও আলোচনা হয়েছে। আমরা সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে, সার্কটা এখনো উইক। আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা যদি যেতে পারি, এরকম কোঅপারেশন প্রত্যেক দেশের সাথে আলোচনা করে আমরা করব। এতে কিন্তু বাংলাদেশ এবং অন্যান্য দেশ, পাকিস্তানের সাথে আমরা এখন করেছি, অন্য দেশের সাথে করলে কিন্তু আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো। এবং মোটামুটি আমি বলবো একটা অত্যন্ত সফল একটা সভা হয়েছে, সব ক্ষেত্রে এমইউটা হয়েছে এবং রেসপেক্টিভ মিনিস্ট্রি এবং এজেন্সিগুলো করবে। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী এই বৈঠক সম্পন্ন করায় ধন্যবাদ দেন বাংলাদেশ পক্ষকে। বলেন, এই বৈঠক 2 দেশের অর্থনৈতিক সম্পর্কে যে ইতিবাচক গতিধারা সূচনা করেছে, তাতে তারা বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানির ব্যাপারে আশাবাদী। We want to build on this positive momentum for the mutual benefit of both the countries. There were many areas beyond jute, because as you know, jute is something that Pakistan continues to import from Bangladesh, and we will also look into agricultural cooperation, what opportunities are there to source additional agricultural products. Pharmaceutical was also discussed. Many other areas were discussed, so we will inshallah try to expand and move beyond jute. মধ্যাহ্ন বিরতির পর শেষ হয় নবম JEC বা যৌথ অর্থনৈতিক কমিশনের সভা। পরিকল্পনা মন্ত্রণালয় মধ্যাহ্ন বিরতির পর ঢাকা সফররত পাকিস্তানের এই মন্ত্রী আসেন সচিবালয়ে। এখানে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। আজহার লিমন, এখন, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবকে জেলা হিসেবে ঘোষণার দাবিতে 2 ঘণ্টা রেলপথ অবরোধ করে কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে পাথর নিক্ষেপ করে অবরোধকারীরা। এতে আহত হন এক যাত্রী। একই সময়ে আটকা পড়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও সুবর্ণ এক্সপ্রেস। বিস্তারিত প্রতিবেদনে। জেলায় রূপান্তরের দাবিতে উত্তাল ভৈরব। ট্রেন আটকে বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় পাথর। উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। সোমবার সকাল 10টার দিকে ভৈরব রেল স্টেশনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় প্রায় 2 ঘণ্টা রেলপথ আটকে রাখেন তারা।
নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা। এক পর্যায়ে ট্রেনটি ছেড়ে যেতে চাইলে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হয়। এতে জাহাঙ্গীর নামে এক যাত্রী আহত হন। একই সময় আটকা পড়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও সুবর্ণ এক্সপ্রেস। আমাদের একটাই দেবে, আমরা ভৈরব জেলা চাই। বাংলাদেশের 64টা জেলা যদি 65তম জেলা হয় তাহলে সেটাই ভৈরব চাই আমরা। কিশোরগঞ্জ যে ট্যাক্স দেয় ভৈরবের দ্বিগুণ দেয়। একটা সদরে যদি যে পরিমাণ ট্যাক্স দেয় এর চেয়ে দ্বিগুণ যদি ভৈরব থেকে আসে, কেন আমরা নিজের দামে নিজে আদায় করব না? রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণভাবে ব্লকেট কর্মসূচি পালন করতেছিলাম। এক পর্যায়ে দেখা যায় আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ ঢুইকা এটাই শুরু করছে। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দুপুর 12:15টার দিকে রেলওয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন কিশোরগঞ্জ। সাভারের সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে সংঘর্ষের ঘটনায় 28 অক্টোবর থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আজ সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দুপুরে 3টার পর সিটি ইউনিভার্সিটিতে হামলায় অ্যাটাক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 11 শিক্ষার্থীকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে সিটি ইউনিভার্সিটি। আলোচনার মাধ্যমে সমঝোতা এবং ক্ষতিপূরণের প্রতিশ্রুতিতে আটকদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। গতকাল মধ্যরাত থেকে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস, এখন শান্ত। গেল 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের একদিন পরই ফের শুরু হয় আমদানি পণ্য খালাস কার্যক্রম। তবে কার্গো ভিলেজটি পুড়ে যাওয়ায় নতুন করে কোনো স্টোরেজ ব্যবস্থা না থাকায় পণ্য রাখতে হচ্ছে খোলা আকাশের নিচে। আবার পণ্য খালাসেও সময় লাগছে আগের চেয়ে অনেক বেশি। আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের 10 দিন পার হতে চললেও এখনও পুরোদমে গতি ফেরেনি পণ্য খালাস কার্যক্রমে। অগ্নিকাণ্ডের একদিন পরই 19 অক্টোবর থেকে বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের 9 নম্বর গেটে পণ্য খালাস চালু হলেও কাটছে না পণ্য জট। এখনো পর্যন্ত কোনো বিকল্প স্টোরেজ ব্যবস্থা না থাকায় আবহাওয়া পরিবর্তনে তৈরি হতে পারে জটিলতা বলে মনে করছেন অনেকেই। গত 20 অক্টোবর পণ্য খালাস হয় মাত্র 11টি এবং সবশেষ খবর পাওয়া পর্যন্ত 25 অক্টোবর খালাস হয় 166টি। সিএনএফ এজেন্টদের দাবি পণ্য সরবরাহে দেখা দিয়েছে নানা জটিলতা। ভোগান্তি লাঘবে আরও একটি গেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকেরা। বিশেষ করে 8 ও 9 নম্বর গেট দিয়ে গাড়ি ও মানুষ প্রবেশ করায় এই গেট দিয়ে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে বলে মনে করেন তারা। একটা মাল আগে ডেলিভারি দিতে সব কাজ শেষ করে আমরা 5 থেকে 10 মিনিট কিংবা আধা ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে ফেলতে পারতাম। এখন সেই ক্ষেত্রে আমাদের একটা মাল ডেলিভারি দিতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগতেছে। পণ্য আনতে সমস্যা হচ্ছে। যেমন আমার এই পেপারটা প্রসেস করছি, এখন তো আমার মাল দরকার, মাল গেটে আনলে এটা খালাস করতে পারবো। আমার হেল্পারে বলতেছে যে আজকে গাড়ি নাই, মাল দেওয়া যাবে না। একটা গেট রিলিভ হওয়াতে আমরা ঠিকমতো পণ্য পাচ্ছি না। আর যদি আমরা সব কিছু দেখা যায় যে একদম কমপক্ষে 6 ঘন্টা সময় লাগতেছে মালগুলো আসতে। তো যে পর্যন্ত আমাদের ওই নতুন ওই সেটটা ইনভেস্টিগেশন করে আমাদের না দিবে সে পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারতেছি না। পণ্য যে জায়গায় আছে ওই জায়গা থেকে পণ্য 9 নম্বর গেট দিয়ে এনে ডেলিভারি দেওয়াটা, এটা সম্পূর্ণরূপে অবশ্যই আমি বলবো আমার পক্ষ থেকে এটার জটিলতা অবশ্যই আছে। গত 22 অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে সমস্ত অংশীদার এয়ারলাইনকে অনুরোধ করা হয় একটি ইউএলডিতে একাধিক মাস্টার এয়ারওয়ে বিলের অধীনে পণ্য লোড না করতে। বর্তমান সাময়িক পরিস্থিতিতে প্রতি ইউএলডিতে একক কনসাইনমেন্ট লোড করলে পণ্য বাছাই, স্ক্যানিং ও ডেলিভারি প্রক্রিয়া অনেক বেশি কার্যকর হবে। তবে ব্যবসায়ীরা আবার এক্ষেত্রে বলছেন ভিন্ন কথা। একটা ইউএলডিতে একটা মাস্টার এগেনস্টে যদি একটা হাউজের বিল থাকে সেইটা মাত্র ক্লিয়ার হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই শিপমেন্টগুলা যেগুলো হচ্ছে এয়ারফ্রেট ইউনিটের, সেই শিপমেন্টগুলো রিলিজ হচ্ছে। কুরিয়ারের অ্যারাউন্ড 200 থেকে 250 টন শিপমেন্ট এখনও ওপেন এয়ারে স্পেস পড়ে আছে, যে টোটালি বাংলাদেশের সব ফ্যাক্টরি এফেক্টেড। আগে যেখানে প্রতিদিন গড়ে 4 থেকে 5 হাজার পণ্য খালাস হতো কুরিয়ার সহ মোট 4টি গেট দিয়ে, এখন সেখানে পণ্য খালাস হচ্ছে দৈনিক গড়ে 400 থেকে 500টির মতো।
সিএনডিএফ এজেন্টরা বলছে পণ্য খালাস কার্যক্রমে এই ধীরগতির কারণ মাত্র একটি গেট ব্যবহার করা, এবং আগে যেখানে একটি পণ্য খালাস হতে সময় লাগতো বড় জোর 1 ঘন্টা, এখন সেখানে 6 ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে। অভিযোগ উঠছে কুরিয়ারের কোনো পণ্যই খালাস হচ্ছে না। আবার শঙ্কা দেখা দিচ্ছে ভেতরে যে পণ্য খোলা আকাশের নিচে রাখা হচ্ছে সেই পণ্যের গুণগত মানও নষ্ট হয়ে যেতে পারে। মোটামুটিভাবে আমরা স্বাভাবিক রাখার জন্য পণ্য খালাসের ধীরগতির কথা স্বীকার করে ঢাকা কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার বলেন, নিরাপত্তাজনিত কারণেই অন্য গেট দিয়ে খালাস চালু করা সম্ভব হচ্ছে না। 4 জায়গাতে আমাদের আলাদাভাবে সেট আপ ছিল, এখন সেই সবগুলো আসলে এখন একটা গেট দিয়ে যাচ্ছে, এর ফলে একটা বটলনেক তৈরি হচ্ছে সত্যি কথা, এবং আমরা প্রাণপণ চেষ্টা করছি এটাকে কিভাবে কভার করা যায়। যেমন এখন আমরা কাস্টমসের পক্ষ থেকে যেটা আমরা 24/7 কাজ শুরু হয়েছে, এটা আগেও ছিল কিন্তু সীমিত মাত্রায় ছিল, এখন সেটা একেবারে দেখা যাচ্ছে রাতে সবসময় আমাদের আপনার অ্যাসেসমেন্ট হচ্ছে, বিমান, সিভিল এভিয়েশন এবং নিরাপত্তা সংস্থাগুলোর সাথে আমাদের কথাবার্তা হচ্ছে যে আর কোনো গেট খুলে দেওয়া যায় কিনা। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানতে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। তানজিলা খান মিম, এখন, ঢাকা। এশিয়া সফরে মালয়েশিয়ার পর জাপানে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানের মন্ত্রী পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা। সেখানে আছেন টোকিওর ইম্পেরিয়াল প্যালেসে পৌঁছালে ট্রাম্পকে স্বাগত জানান জাপানের সম্রাট নারুহিতো। এরপর দুজন হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে 2019 সালে রাষ্ট্রীয় সফরের সময় ট্রাম্পের জন্য একটি ভোজের আয়োজন করেছিলেন সম্রাট নারুহিতো। মঙ্গলবার 10টির প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। তুলে ধরবেন সফরে মার্কিন সেনা এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এশিয়ার 3 দেশ সফরে আর দ্বিতীয় গন্তব্য ছিল জাপান। বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সোমবার 2% কমে আউন্স প্রতি সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে $4,029 মার্কিন। রয়টার্স জানিয়েছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে কমতির দিকে এই সোনালী ধাতু। এর আগে গেল 20 অক্টোবর স্বর্ণের দাম ইতিহাসের রেকর্ড আউন্স প্রতি $4,381 পৌঁছেছিল। এরপর তা প্রায় 5% কমে। বিশ্লেষকরা বলছেন ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ, সুদের হার কমানোর প্রত্যাশা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয়ের প্রবণতা চলতি বছরে বিশ্ববাজারে ওঠানামা করছে সোনার দাম। এদিকে আন্তর্জাতিক বাজারে রূপার দাম 2.3% কমে আউন্স প্রতি দাঁড়িয়েছে প্রায় $47.5। অভ্যন্তরীণ রক্তক্ষরণজনিত জটিলতায় সিডনির একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। সিডনিতে সিরিজের শেষ ম্যাচে ক্যাচ নিতে গিয়ে পাঁজরে আঘাত পান আয়ার। প্রাথমিক চিকিৎসা শেষে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপরেই তার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণের বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা। সম্ভাব্য জটিলতা এবং সংক্রমণ হার এড়াতে তাৎক্ষণিকভাবেই আয়ারকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। ভারতের একাধিক গণমাধ্যমের ভাষ্য, দ্রুত হাসপাতালে নেয় জটিল পরিস্থিতি এড়াতে পেরেছে শ্রেয়াস আয়ার। সিডনির এই হাসপাতালে আগামী কয়েক সপ্তাহ পার করতে হবে ভারতের এই মিডল অর্ডার ব্যাটারকে। শেষ করছে এখন সন্ধ্যা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির প্রস্তাব ঐকমত্য কমিশনের। কাল উঠছে উপদেষ্টা পরিষদের সভায়। বৃহত্তর নির্বাচনী জোট করতে চায় বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমানোর আশ্বাস জামায়াতের। শাপলা পাচ্ছে না এনসিপি, অন্য প্রতীক নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি শিগগিরই, না পেলে নির্বাচনে অংশগ্রহণ নয় সার্জিস আলমের হুঁশিয়ারি।
মেট্রো রেলের বাঁকের নকশায় ত্রুটি কথা আমলে নেয়নি কর্তৃপক্ষ। অভিযোগ বিশেষজ্ঞদের। বেয়ারিং প্যাড রক্ষণাবেক্ষণে নির্দেশনা চেয়ে ঋণ। এবং ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ। আন্তনগর ট্রেন আটকে পাথর নিক্ষেপ, যাত্রী আহত। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।